আপনারা দেখতে পাচ্ছেন? আপনাদের আগামী যে ২ টা ক্লাস, আজকের ক্লাস সহ ২ টা ক্লাসের উপর আপনারা আশা করি সিটি দিবেন। ঠিক আছে? আমরা সিআর কে বলে দিচ্ছি। আপনারা নিজেরা কথা বলে আগামী সপ্তাহে সিটি দিয়ে দেন, নয়তো লোড বেড়ে যাবে। হ্যাঁ? এমনিতেও শুরুর দিকে কিছু সমস্যা হয়েছিল। এখন হচ্ছে যে সবগুলো ক্লাস স্লোলি চলবে এবং খুব ভালোভাবে নেওয়া হবে। হ্যাঁ? তাহলে দেখেন আপনারা আজকে যা যা পড়াবো। হ্যাঁ, ঠিক আছে। রেকর্ডটা অন আছে, আপনারা যদি দেখেন এখানে রেকর্ড অন আছে আমার এখানে, ঠিক আছে? তো এটা আমি হচ্ছে আপনাদেরকে শেয়ার করব গ্রুপের মধ্যে লেকচারটা। না না, সিটি হচ্ছে যে আজকের লেকচার এবং পরের নেক্সট ক্লাসের লেকচার এগুলো থেকে আসবে। আমি তো গত ক্লাসের মানে ক্লাসগুলো খুব ভালোভাবে নিতে পারিনি, বুঝছেন নি? আজকেরটা মনোযোগ দিয়ে শোনা। হুম, আজকের পরেরটা। গ্রুপে। আমি সিআর এর সাথে কথা বলে হ্যাঁ। আপনাদের বিএলসি খোলা হয়েছে, বিএলসি মনে হয় আপডেট হবে এর মধ্যে, এক সপ্তাহের মধ্যে বিএলসি হয়ে গেছে। আপনাদের কোর্সটা বিএলসি হয়ে গেছে, ওখানে আমি আপডেট করে দিতে পারবো। আর সিএর এর সাথে যোগাযোগ করলে আপনারা আশা করি কোনো প্রবলেম ফেস করবেন না। আপনাদের সবগুলো ম্যাটেরিয়াল যখন দরকার হয় পেয়ে যাবেন। হুম। আমি স্পেশালি সিআর কেও শেয়ার করব, গ্রুপে শেয়ার করার পাশাপাশি। হুম। বিএলসির লিঙ্কটা দিয়ে দিব। তাহলে আজকে হচ্ছে যে গিয়ে আমাদের যে পড়ার টপিকটা আছে সেটা হচ্ছে যে গিয়ে এই দুটো টপিক আমরা আজকে পড়বো, সাথে একটা ম্যাথ পড়বো। হুম, তো সেটা হলো যে গিয়ে একটা স্ট্রেট লাইন আমার কাছে যদি থাকে, মনে করেন একটা স্ট্রেট লাইন আছে, লাইনটার মধ্যে চার্জ মনে করেন জমা হয়ে আছে। হ্যাঁ? চার্জ জমা হয়ে থাকে এরকম অনেক অবজেক্ট আপনারা আশেপাশে পাবেন। দেখবেন যে হচ্ছে হঠাৎ করে শক খেয়ে বসে আছেন, মানে হালকা শক খাওয়া এরকম দেখবেন আপনারা। যে চার্জ যখন একটা স্ট্যাটিক বা স্থির চার্জ যখন জমা হয়ে থাকবে, যখন টাচ লাগাবেন এবং তখনই আমরা একটা হালকা শক খাবেন। হ্যাঁ? তো বিশেষ করে টিভির ক্ষেত্রে আমরা দেখবেন টিভির ডিস যখন আমি ছোটবেলায় টিভির ডিসে যখন ডিসটা ঠিক করতাম, যখন ঝাপসা আসতো তখন জিনিসটা হালকা শক খেতাম। তো এগুলো হচ্ছে যে যখন কোন একটা অবজেক্টের মধ্যে আপনার তারের মধ্যে ওয়্যার হতে পারে, যেকোনো অবজেক্টের মধ্যে যখন চার্জ জমা হয়ে থাকে এই ঘটনাটা ঘটে। তো তো ইলেকট্রিক যে জিনিসপত্রগুলো আছে সেখানে সবসময় হচ্ছে যে গিয়ে প্রায় সময় এরকম চার্জ জমা হয়ে থাকে। তখন হচ্ছে যে গিয়ে আমরা দেখবো যে কোনো একটা পয়েন্টে মনে করেন চার্জ জমা হয়ে আছে একটা অনেক বড় তারের মধ্যে। তো কোনো একটা পয়েন্টে আমরা বের করব যে এর হচ্ছে ইলেকট্রিক ইন্টেন্সিটি বা ইটা কি, ইটা কি সেটা আমরা বের করব। তো আমাকে বলবেন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই, যেটা আমরা ছোটবেলা থেকে 9-10 থেকে পড়ে আসছি, এটা আসলে সংজ্ঞাটা কি হবে? যে বলতে পারবে ক্লাস পারফরমেন্স হিসেবে? পুরোপুরি হয় নাই, একটু বেটার আশা করতেছি। আপনার নামটা বলেন, আপনার রিপোর্টের জন্য ধন্যবাদ। হ্যাঁ, কি বললেন নামটা? হুম? 1098। ঠিক আছে। যদি কারো হচ্ছে যে গিয়ে কমেন্টে যদি থাকে। আচ্ছা, সবাই আইডি দিয়ে দিচ্ছে এখানে দেখলাম।
আমাদের কারো কি এটার আনসার জানা আছে? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা আমরা আসলে বুঝি মানে ই মানেটা কি? আচ্ছা আমরা ফর্মুলাতে যাই, ফর্মুলাটা কি? ই সমান সমান কি হবে? এফ বাই কি কিউ না? এফ বাই কিউ, ঠিক আছে? এফ হচ্ছে যে গিয়ে ফোর্স ডিভাইডেড বাই কিউ। এটার মানেটা হলো কি? সেটা হলো যে গিয়ে আমাদের ভালো করে বলি শুনেন। সেটা হচ্ছে যে গিয়ে কোনো একটা মনে করেন চার্জ কোনো একটা অবজেক্টের মধ্যে জমা হয়ে আছে, তার জন্য আশেপাশে তো ইলেকট্রিক ফিল্ড থাকবে, ঠিক আছে না? একটা তড়িৎ ক্ষেত্র থাকবে, ঠিক আছে? সেই তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে, কোনো একটা পয়েন্টে, পার্টিকুলার একটা পয়েন্টে আমি যদি +1 কুলম্ব চার্জ আনি, +1 কুলম্ব চার্জ আনলাম, তখন যে পরিমাণ ফোর্স ওই চার্জ মানে +1 কুলম্ব চার্জ ফিল করবে বা যে পরিমাণ ফোর্স তাকে দেওয়া হবে, হ্যাঁ? সেটাই হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আর দিকটা হবে ফোর্স যেদিকে দেয়, বল যেদিকে দিবে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সেদিকেই হবে। মানে 1 কুলম্ব চার্জের উপর যে ফোর্সটা দেওয়া হবে সেটাই হবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। অর্থাৎ আমি যদি ধরে নিলাম আমি এই পি পি পয়েন্টে মনে করেন এই পি পার্টিকুলার একটা পি পয়েন্টে আমি কিউ পরিমাণ চার্জ আনার কারণে আমার যদি এফ বল মনে করেন ফোর্স ফিল করলো একটা কিউ পরিমাণ চার্জ, ঠিক আছে? এফ বল যদি করে কিউ পরিমাণ চার্জ ফোর্স ফিল করলো এফ পরিমাণ, তাহলে 1 কুলম্ব কিউ কুলো চার্জ করলো এফ পরিমাণ, তো 1 কুলম্ব করলো এফ বাই কি হবে? কিউ হবে, ঠিক আছে? সেটাই হবে এক +1 কুলম্ব চার্জের উপর যে পরিমাণ বল হচ্ছে যে গিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফোর্স কিন্তু +1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল কোনো একটা তড়িৎ ক্ষেত্রে। অর্থাৎ একটা একটা বড় আমাদের স্থির চার্জ থাকবে, সেই স্থির চার্জের কারণে আমাদের চারপাশে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে। ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হলে সেটার কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে পারি কি +1 কুলম্ব চার্জ ওখানে রাখলে কি পরিমাণ বল অনুভব করবে সেটা হবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এবং ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে যে আপনার ভেক্টর ভেক্টর রাশি, এবং এর দিক হবে ফোর্স যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেদিকে। তো এখানে আমরা যদি এফ এর মানটা আহ, আপনারা মনে করেন হচ্ছে যে গিয়ে যদি এখানে এফ এর মান এমনিতে আমরা হচ্ছে যে এফ এর মান কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট আর স্কয়ার জানেন, তাহলে এফ সমান ই সমান সমান এফ ডিভাইডেড বাই কিউ বসাবেন, তাহলে আপনারা এখান থেকে পাবেন কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন আর স্কয়ার, তাহলে কিউ কিউ কাটাকাটি চলে যাবে এবং ই এখানে যদি আপনারা ক্ষুদ্র পরিমাণ চার্জের কথা চিন্তা করেন তাহলে ক্ষুদ্র পরিমাণ কি হবে? ফোর্সটা ক্ষুদ্র পরিমাণ হবে, ঠিক আছে? ডিটা বসাই ডেল থেকে ডেল এক্স সমান যখন হচ্ছে প্রায় টেন্স টু জিরো আসে তখন ডিএক্স লেখা যায় এটাকে, অর্থাৎ ক্ষুদ্র পরিমাণ পরিবর্তনের জন্য ডি কিউ আর ডিই লিখলাম। এই নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তাহলে এখন দেখেন আজকে ইনফিনিটলি লং স্ট্রেট লাইন চার্জ এখানে সবকিছু সুন্দরভাবে দেওয়া আছে। তো হচ্ছে যে গিয়ে এই জিনিসটা দেখেন ভালো করে। এখানে দেখেন এই পুরোটা হচ্ছে যে গিয়ে এখান থেকে
হলো যে গিয়ে এতটুকু পর্যন্ত হলো যে গিয়ে একটা আপনার একটা z অ্যাক্সিস বরাবর এখানে দুটা যদি আপনারা দেখেন আহ 3 ডাইমেনশন 3 ডাইমেনশনের মধ্যে আপনারা এই z অ্যাক্সিস বরাবর ঠিক আছে তো এই পুরোটা z অ্যাক্সিস বরাবর হলো যে একটা লম্বা তার আছে যে তারের মধ্যে আপনার চার্জ জমা হয়ে আছে ঠিক আছে এই তারের মধ্যে চার্জ জমা হয়ে আছে তো সেটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে তো এখন দেখেন কোন একটা পার্টিকুলার পয়েন্ট আমি ধরে নিলাম ওয়াই অ্যাক্সিস এর উপর সেই পার্টিকুলার পয়েন্টে আমরা তিনটা ইনফরমেশন থাকবে ওই পার্টিকুলার পয়েন্টের জন্য এবং যেহেতু ওয়াই অ্যাক্সিস এর উপর অবস্থিত তাহলে এক্স এবং জেডটা জিরো হবে আমরা ধরে নিলাম অরিজিন কেন্দ্র থেকে পয়েন্টে মানটা পি দূরত্ব ঠিক আছে পয়েন্টটা কে আমরা একটু বোঝার জন্য এটাকে ধরে নিতে পারি এ পয়েন্ট দিতে পারি এ পয়েন্ট নাম একটা নাম দিলাম এ পয়েন্ট ঠিক আছে তাহলে দেখেন এখন এই পয়েন্টটা থেকে আমরা এখানে ধরে নিলাম যে এই পয়েন্টটা থেকে হলো যে গিয়ে এই পয়েন্টের এখানে তো অনেকগুলো চার্জ এখানে জেড অ্যাক্সিস বরাবর অনেকগুলো চার্জ কি হয়ে আছে জমা হয়ে আছে ঠিক আছে জেড অ্যাক্সিস বরাবর একটা ওয়্যার চিন্তা করেন ইনফাইনাইট মানে অনেক বড় লম্বা একটা তার ঠিক আছে তো এখন এখানে যদি এটাকে ধরেন দিয়ে দিলেন তাহলে এদিক বরাবর এইখানে যেহেতু এটা জেড অ্যাক্সিস এর উপর অবস্থিত তাহলে এর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে কোঅর্ডিনেট গুলো হবে 0 0 এবং z তো এখন দেখেন আমরা ডিই এর মান বের করব অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিই সমান সমান হবে কি ডি কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট আর স্কয়ার এবং এখানে আমি যদি দিকটা চিন্তা করি দিকটা হবে এ আর অর্থাৎ আপনার এই দিক বরাবর এই দিকটা এ আর হচ্ছে যে ইউনিট ভেক্টর হুম আর এ আর ইউনিট ভেক্টরের মানটা কত হবে আর ভেক্টর ডিভাইডেড বাই আর এর মান তো এখন দেখেন এখানে এ আর এর পরিবর্তে আমি এখানে বসাবো হচ্ছে যে গিয়ে আর ভেক্টর ডিভাইডেড বাই আর তো আমরা পাচ্ছি ডিকিউ এর জায়গায় আমরা বসাতে পারি কি ডিকিউ এর জায়গায় বসাতে পারি এটা একটা লম্বা একটা তার এবং লম্বা তারের জন্য বসাতে পারি লম্বা তারের চার্জ হলো যে গিয়ে যদি ওয়ান ডাইমেনশন বলে বসাতে পারি রো এল ডি এল যেহেতু এলটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর আমরা তারটা চিন্তা করতেছি জেড অ্যাক্সিস বরাবর এবং ইনফাইনাইট অর্থাৎ প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলে গেছে তো এখন আমরা ডিকিউ এর জায়গায় বসাতে পারি রো এল ডিএল ডিএল এর পরিবর্তে আমরা বসাবো কি যেহেতু z অ্যাক্সিস বরাবর আমরা চিন্তা করছি তাই জন্য আমরা বসাবো ডি জেড ঠিক আছে আর এখানে 4 পাই এপসাইলন নট আর কিউব ডিভাইডেড বাই আর ভেক্টর এটা হলো যে গিয়ে ফর্মুলা এখন দেখেন এখান থেকে আমরা পাচ্ছি গিয়ে কি আপনার আর এর মানটা আমাদেরকে বের করতে হবে এখানে আর এর মানটা বের করার কৌশলটা দেখেন আর হলো যে কি আমি এটা নিয়ে অনেকবার কথা বলছি
এ পয়েন্টটা, এ পয়েন্ট থেকে এই পয়েন্ট, তাহলে আর ভেক্টর মানে বি এ পয়েন্ট, বি এ পয়েন্ট হবে এ, এ মাইনাস বি, ও এ মাইনাস ও বি। আর ও এ হচ্ছে যে অরিজিন থেকে এটা দিক ভেক্টরটা, ঠিক আছে? ও এ, ও বি। আমরা যদি ভেক্টরের ত্রিভুজ সূত্র ফলো করেন তাহলে ও এ পাবেন, ও এ মাইনাস ও বি পাবেন বি এ, যেটা আর ভেক্টর, ঠিক আছে? তা আমরা যদি এটাকে এ এবং এটাকে বি ধরি তখন জিনিসটা একটু চেঞ্জ হয়ে যাবে। আসল কনসেপ্টটা একই, জাস্ট পয়েন্টগুলোর নামগুলো আমরা নিজেদের মতো ধরে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই, কনসেপ্টটা ঠিক থাকলেই হবে। তো এখানে হলো যে গিয়ে ও এ ভেক্টর মান হবে হলো যে গিয়ে শুধুমাত্র পি আছে, তাহলে পি এ ওয়াই, এ ওয়াই হচ্ছে ওয়াই এর দিকে একক ভেক্টর। তাহলে মাইনাস জেড এ জেড, ঠিক আছে? এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, দেখেন, আমি হলো যে কি এই এখানে হচ্ছে যে কি ই এটা বুঝতে পারছেন, ই সমান সমান কিউ ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন, দেখেন, এখন কথা হচ্ছে যে গিয়ে এটা দেখে থাকবেন যে ক্ষুদ্র পরিমাণ যদি চার্জ হয়, তার চার্জটা আমি কি নিলাম, ক্ষুদ্র পরিমাণ চার্জ, ঠিক আছে? তখন এটা ক্ষুদ্র পরিমাণ কি হবে, ফোর্স ফিল করবে, ডি মানে ক্ষুদ্র পরিমাণ, অর্থাৎ ডেল এক্স প্রাই টেন্স টু কত, জিরো। হুম, দেখেন, এখন এখানে এখানে একটা ডিএল দিছে না, ডিএল দেখতেছেন? এখন ডিএলটা খুবই ক্ষুদ্র পরিমাণ, মানে মানে একটা অনেক বড় তারের মধ্যে ক্ষুদ্র পরিমাণ অংশ ডিএল ধরে নিতে পারি না, যেটা করেছেন আপনারা ইন্টারের মধ্যে, মানে ডিএল মানে ক্ষুদ্র পরিমাণ, এতটুকু অংশ খুবই ক্ষুদ্র পরিমাণ যেটা প্রায় টেন্স টু জিরো, একটা ক্ষুদ্র জায়গা, ক্ষুদ্র জায়গা, তখন এই ক্ষুদ্র জায়গার মধ্যে ক্ষুদ্র পরিমাণ চার্জ থাকবে না, বুঝতে পারছেন? তো সেটাই হচ্ছে যে, সেটাই হচ্ছে ডিকিউ, ডিকিউ সমান রো এল ডিএল। রোয়েল মানে কি, রোয়েল হলো যে গিয়ে কিছু, মানে গত ক্লাসে বলছিলাম, রোয়েল মানে হচ্ছে যে গিয়ে একটা একটা অবজেক্টের মধ্যে যে পরিমাণ চার্জ থাকবে তাকে তার লেন্থ দিয়ে ভাগ করলে আমরা এটা হচ্ছে চার্জ ঘনত্ব পেয়ে যাবেন। হ্যাঁ? আবার চার্জ ঘনত্ব মানে ইন্টেন্সিটি না, ইন্টেন্সিটি মানে তীব্রতা, মানে কতটুকু তীব্র, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে চার্জ ঘনত্ব, রোয়েল। এখন এখানে রোয়েল ঘনত্ব বললে তো আপনারা থ্রি ডাইমেনশন বা ভলিউমের চিন্তা করবে, এটা যেহেতু একটা তার, তার হচ্ছে যে ওয়ান ডাইমেনশন, ওয়ান ডাইমেনশন বলে এখানে কি আসতেছে, ডিএল আসতেছে, বুঝতে পারছেন? যখন টু ডাইমেনশন হবে তখন এ আসতো, আর এখানে হচ্ছে যে এডি আসতো। আর যখন হলো যে গিয়ে থ্রি ডাইমেনশন হবে তখন এখানে ভি আসবে, এখানে ভি আসবে, অর্থাৎ তখন হলো যে গিয়ে থ্রি ডাইমেনশনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই থাকবে। আমার কথা বুঝতে পারছেন? যেটা হচ্ছে যে নির্দিষ্ট। হুম, থ্যাংক ইউ। এখন আপনার নামটা কি বললেন, মেহেদি নাকি? আচ্ছা, আপনার রোল নাম্বার শেষে কত? 1231। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন দেখেন, এই এই অংশটা এতটুকু পর্যন্ত পেয়ে গেলাম, এরপরে হচ্ছে যে গিয়ে আমরা ডিই এর মানটা কত পাবো, ডিই একটা ভেক্টর রাশি, এবং এটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ডিকিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর কিউ আর ভেক্টর। তো এখানে আমি যদি আর এর মানটা বসাই দিই,
dq ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এখানে আর এর মানটা বসালে পি এ জেড, সরি এ ওয়াই হবে। আমরা হ্যাঁ ওয়াই হবে। আর এগুলো হলো যে গিয়ে এক্স এর দিকে একক ভেক্টর। একক ভেক্টর মানে ভাঙতি পয়সা ১ টাকার মতো। মানে জিনিসটা হচ্ছে যে গিয়ে ওই যে আপনার একক জিনিসটা যেমন ১ বর্গ একক, ১ বর্গ একক বা ১ মিটার স্কয়ার। এখন ১ মিটার স্কয়ার কে যদি আপনি যদি ১০ দিয়ে গুণ করেন তাহলে সেটা ১০ গুণ হবে এরকম বিষয়টা। মানে এটা হচ্ছে যে গিয়ে ওই যে ১ টাকার মতো বলতে গেলে বা ১ ডলার বলতে পারেন। হ্যাঁ, এরকম জিনিসটা। তো এখন এখানে আপনারা আর এর মান যদি নেন, আর এর মানটা হবে দেখেন আহ, তো এই আর এর মানটা আপনারা হচ্ছে যে কি আর ভেক্টরটা যদি পি জেড, আমি আর ভেক্টরটা এখানে লিখে নিলাম, আর এর মানটা যদি আমি লিখি তাহলে পি স্কয়ার প্লাস জেড স্কয়ার রুট হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যে গিয়ে পি স্কয়ার প্লাস জেড স্কয়ার হাফ, তাহলে এটা হবে কত, পি স্কয়ার প্লাস জেড স্কয়ার 3 বাই কত হবে 2, বুঝতে পারছেন? এখন দেখেন এখানে, আচ্ছা আহ, এখানে ডিকিউ এর জায়গায় আমরা বসাবো কত, রো এল ডিজেড, রো এল ডিজেড। এখন আমাদের একটা কনসেপ্ট আমাদের অবশ্যই বুঝতে হবে জিনিসটা, রো এল ডি জেড, সেটা হলো যে গিয়ে এখানে জেড কম্পোনেন্টটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এটা আপনাদের কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, বুঝতে পারছেন? জেড কম্পোনেন্টটা কেন বাদ হয়ে যাবে, এই এখানে এ ওয়াই কম্পোনেন্ট থাকবে, জেড কম্পোনেন্ট বাদ হয়ে যাবে। তো এই জিনিসটা খুব ভালোভাবে বুঝেন। দেখেন আপনার ভেক্টরটা একটু রিভিশন হয়ে যাবে, এটা মন দিয়ে দেখেন। এখন মনে করেন আমার কাছে একটা ভেক্টর আছে, এরকম একটা ভেক্টর। তো এই ভেক্টরটাকে, এই ভেক্টরটাকে আমি দুইটা ভেক্টরে, লম্ব ভেক্টরে কনভার্ট করতে পারি। মনে করেন এটা যদি থিটা হয়, এটা লিখতে পারি কত, আর সাইন থিটা, আর কত লিখতে পারি, কস থিটা। ঠিক আছে? এখন এইটা হলো যে গিয়ে যেমন দেখেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, সেটা হচ্ছে যে গিয়ে আহ, আমার কাছে যদি টিয়া কালার, সবুজ এবং হলুদ মিলে কি হবে, টিয়া কালার হবে। এটা আমরা গাঢ় সবুজ এবং হলুদ মিলে হবে টিয়া কালার। তো আমার কাছে যদি টিয়া কালার থাকে, ঠিক আছে, তখন টিয়া কালারই থাকবে, অন্য দুটা কালার থাকবে না। যখন সবুজ এবং হলুদ এ চলে যাব তখন টিয়া কালার থাকবে না, সবুজ এবং হলুদ আমি বিশ্লেষণ বা ফিল্টার করে ফেললাম। জিনিসটা ঠিক এরকম। মানে আমি আর ভেক্টরটা আমার জানা আছে, আর ভেক্টরের দুটো যদি লম্বা একক ভেক্টর যদি চিন্তা করি তখন এই ভেক্টরটা তখন মানে চিন্তার বাইরে হয়ে যাবে। আর এটা মনে মনে চিন্তা করতে হবে আর সাইন থিটা আর কস সাইন থিটা দুটো মিলে কিন্তু আর ভেক্টর হচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা চিন্তা করতে হবে। মানে সবুজ হলুদ মিশাই ফেললে তখন আমরা টিয়া কালার পেয়ে যাবো, এরকম বিষয়টা। তো এখন দেখেন এখানে জিনিসগুলো কিভাবে এই ভেক্টর গুলো আমরা কনভার্ট করে কিভাবে সহজে চিন্তা করতে পারি এবং একটা জিনিস সলভ করতে পারি। তো জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করেন যে এখানে আপনারা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ই ডি ই এদিকে দেখতেছেন, এদিকে একটা ডি দেখতেছেন, ঠিক আছে না? দুইটার কিন্তু ভ্যালু একই কিন্তু দিকটা ভিন্ন, কারণ দুইটারই ডিস্টেন্স একই ধরা হয়েছে এবং দুইটা সবগুলো কম্পোনেন্ট একই, কিন্তু আপনার এটা মনে করেন হচ্ছে যে গিয়ে ধরা হয়েছে জিরো জিরো মাইনাস জেড, সাপোজ ধরেন যেটা অরিজিন থেকে ডিস্টেন্স একই। তাহলে এখন দেখেন এই এই দুটাই ডি এর মান একই, দিকগুলো কিন্তু ভিন্ন। তো যার কারণে এখানে যে ভেক্টরটা পাবেন, এখানে হলো যে গিয়ে যে দিকে ভেক্টরটা পাবেন, এটা সাপোজ এইদিকে ধরেন, তখন এদিকে এবং এদিকে z এর দিকে যে ভেক্টর গুলো পাবেন উপাংশ ভেক্টর, হ্যাঁ, এটাকে বিশ্লেষণ করলে এরকম দুটা পাবেন, এটাকে বিশ্লেষণ করলে এদিকে দুটা পাবেন। তো z কম্পোনেন্ট গুলো আপনার কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। অর্থাৎ ডি ই জেড, জেড কম্পোনেন্ট গুলো ক্যান্সেল আউট, কিন্তু কোন কম্পোনেন্ট গুলো থাকবে, ডি ই ওয়াই এর কম্পোনেন্ট গুলো কি হয়ে থাকবে, হ্যাঁ বজায় থাকবে। বুঝতে পারছেন আমার কথা? তো এখন সেই জন্যই কি করলো, এখানে জেড কম্পোনেন্ট যেহেতু থাকবে না, তাহলে এগুলো বাদ হয়ে যাবে, ঠিক আছে, এটা বাদ হয়ে যাবে।
তো এখন এখানে dy তো একটা ভেক্টর। এখন আমরা ইন্টিগ্রেশন করব dz বরাবর, যেটা আমাদের হচ্ছে যে গিয়ে যে অবজেক্টটা আছে লম্বা একটা তার, সেই অবজেক্টটার আপনার ধরা হয়েছে এটা z অ্যাক্সিস বরাবর আছে। তো আমাদের মোট যে ইন্টেন্সিটি ই, সেটা ইন্টিগ্রেশন করে অর্থাৎ z এর মান মাইনাস ইনফিনিটি থেকে z এর মান ইনফিনিটি পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করব, ঠিক আছে? তো আমি রিসেন্টলি এটা ইন্টিগ্রেশনটা করছি। এই এই ইন্টিগ্রেশনটা করে এটা আমাদের এখানে নাই, যেটা আমি শেয়ার করছি ত্রিপলি ত্রিপলি 319 মনে হয়। আমাদের কোডটা কত? ত্রিপলি 319, 319। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কোড ওইখানে আপনাদের যেটা একটা শেয়ার করছি হোয়াটসঅ্যাপে পিডিএফ, এই পিডিএফটা এখানে আপনারা সুন্দরভাবে সবকিছু পেয়ে যাবেন। হচ্ছে যে এখানে আমি বুঝাচ্ছি, এখানে আমি কিন্তু এইভাবে বুঝাই ফেলতে পারতাম, তখন আপনারা কিন্তু ইন্টেনশন গুলো পরের লাইনে চলে যেত, যার কারণে আসলে আমাদের কোয়েশ্চেন গুলো অ্যারাইজ হতো না এবং আমাদের শিখাটাও ভালো করে হতো না, যার কারণে আমি পিডিএফ এটা না খুলে আমি ওখানে জাম বোর্ডে আপনাদের করাচ্ছি বিষয়টা। তো এটা হচ্ছে যে ইন্টিগ্রেশন জ্যাট কম্পোনেন্ট হচ্ছে ক্যান্সেল করবে, ঠিক আছে? যার কারণে হচ্ছে যে গিয়ে আহ, এই জিনিসটা শুধু ইন্টিগ্রেশন করে আমি এই জিনিসটা পাবো। এই জিনিসটা আমি রিসেন্টলি করছি। তো হচ্ছে যে কি আপনাদের এই অংশটা দেখি কারা পারে, যে এটা ইন্টিগ্রেশন কিভাবে করবেন। এটা z এর মান মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? হ্যালো সিয়ার। হ্যাঁ, হিন্টস দিয়ে দিচ্ছি, এক্ষুনি হিন্টস দিচ্ছি আপনাদের। এখানে ইন্টিগ্রেশনটা করবেন, এটার আনসারটা এটা, এটার আনসার এটা। তো হিন্টসটা আপনাদের দিয়ে দিই। এটা আপনাদের হিন্টস হলো z এর মান ধরতে হবে পি ট্যান থিটা। z এর মান কি ধরবেন? এই যে পিটা আছে, এই পি আর এই, এটা এখানে দেখেন, এই অংশটা হচ্ছে রো এল, ঠিক আছে? এটা হচ্ছে রো এল, এটা আলাদা বিষয়। আর এখানে একটা পি লেখছে, এটা আলাদা। পি হচ্ছে যে গিয়ে আপনার এখানে পি হলো যে কি অরিজিন থেকে যে পয়েন্টে আমি ইন্টেন্সিটি বের করব, তার ডিস্টেন্সটা হচ্ছে যে পি। বুঝতে পারছেন? তো এখন এই জিনিসটা আপনারা করবেন, চেষ্টা করবেন একটু বাসায়। হিন্টস হচ্ছে এটা, মানে হলো যে গিয়ে z সমান সমান p tan থিটা ধরতে হবে। তো ডিফারেন্সিয়েশন প্রথম আমাদেরকে করতে হবে এটা, ঠিক আছে? আমাদের হ্যাঁ, z এর মান বসাবেন এখানে, কিন্তু z এর মান মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ আহ, একটা ইনফাইনাইট লম্বা একটা তার মধ্যে চার্জ জমা হয়ে আছে। আমার উদ্দেশ্য হচ্ছে এর থেকে কিছু দূরে একটা পার্টিকুলার পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা বের করব। এটাই হচ্ছে যে এখানের অবজেক্টিভ। বুঝতে পারছেন? আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কিছুক্ষণ আগে আমি ভালোভাবে বলছিলাম ক্লাসের শুরুতে। তো এখানে dz এর মান p sec স্কয়ার থিটা d থিটা। তো আপনারা এখানে dz এর জায়গায় এই মানটা বসাবেন, আর z এর জায়গায় এই z এর জায়গায় এই মানটা বসাই দিবেন। তাহলে আশা করি এই ধরনের একটা রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। আপনারা একবার এটা নিজেরা একটু চেষ্টা করুন, এবং এটা আপনারা যারা, এটা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট হিসেবে বিবেচিত হবে। বুঝতে পারলেন? আচ্ছা। হুম, বলেন।
এটা হলো যে গিয়ে দেখেন আ এখানে আমি ইন্টিগ্রেশন করতেছি। বুঝতে পারছেন? ইন্টিগ্রেশন করতেছি বলতে এখানে আমি একটা সলভ করতেছি। সেটা হচ্ছে যে গিয়ে ইন্টিগ্রেশন আপনি করছেন তো আগে না? নাকি? হ্যাঁ, সেরকমই। আ এটা ডেফিনিট ইন্টিগ্রেশন বলে এটাকে। এবং আমাদের ম্যাথ কোর্সও থাকবে এই ইন্টিগ্রেশন এর উপর। মানে আশা করি আরকি। ঠিক আছে? আপনার কোয়েশ্চেনটা আমি কি বুঝাতে পারছি? কে যেন কোয়েশ্চেন করলো আমি কে কোয়েশ্চেন করলো? ইফতেখার? ওবায়দুল। আপনি কি বলছেন সেটা কি বুঝতে পারছেন? ইন্টিগ্রেশন করছেন তো আগে নাকি? চুপ হয়ে গেলেন যে? হুম, আপনাদের এটা অ্যাসাইনমেন্ট থাকবে এবং আমি এটা অ্যাসাইনমেন্ট সাবমিট যারা করবে এরপর আমি সলিউশনটা বলে দিব বা ঠিক আছে? আপনারা একটু চেষ্টা করেন। কেউ পারেন কিনা দেখেন এই জিনিসটা করতে। আমি সিএর এর সাথে কথা বলে জানাই দিব। ঠিক আছে? আপনাদের ভিএলসি তে অবশ্যই অ্যাসাইনমেন্ট সাবমিট করার একটা অপশন আছে। ঠিক আছে না? সিআর? হ্যাঁ, বিএলসি দিছে আমাকে বিএলসি দিছে। হুম, আপনাকে দিব। নেক্সট যেটা আমরা তো একটা লম্বা তারের কিছু দূরে ইন্টেন্সিটি বের করলাম। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে গিয়ে একটা রিং চার্জ আছে। অর্থাৎ মনে করেন আমার কাছে এরকম একটা রিং আছে। ঠিক আছে? এরকম একটা রিং আছে। এই রিংকে আংটি এই আংটি এ এভাবে চার্জ জমা হয়ে আছে। ঠিক আছে? আংটি চারপাশে। তো এর এর কিছু উপরে যদি আমি ইন্টেন্সিটি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে চাই তাহলে কিভাবে বের করব এটা একটু দেখেন। আমাদের টেবিলের সারফেসটা যদি এক্স ওয়াই সারফেস চিন্তা করেন, ঠিক আছে?
আপনাদের টেবিলের সারফেসটা এক্স ওয়াই সারফেস, এক্স ওয়াই সারফেসে একটা প্লেট রাখছেন এরকম চিন্তা করেন, ঠিক আছে? আর এর উপরে হচ্ছে জেড অ্যাক্সিস। তো আপনারা যদি এক্স ওয়াই জেড টা চিন্তা করেন, সেটা বাসার একটা কোণা হতে পারে, যেটা হচ্ছে যে এক্স এদিকে, ওয়াই এদিকে, জেড এদিকে। তো এইরকম একটা রিং এর চারপাশে কি হয়ে আছে, চার্জ জমা হয়ে আছে, কিছুক্ষণ আগে দেখাইছি। তো এটা মনে করেন এর যে হচ্ছে কেন্দ্রটা, এটা বৃত্তাকার একটা রিং চিন্তা করতেছি আমরা, এবং এটা এরকম থ্রি ডাইমেনশনের কারণে এরকম দেখাচ্ছে। এবং এর যে অরিজিনটা আছে, সে অরিজিন থেকে কিছুটা উপরে, হ্যাঁ, টেবিলে মনে করেন একটা প্লেট আছে বা রিং আছে, তার কিছুটা উপরে আপনার আমি একটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ওই চার্জ জমা হওয়ার কারণে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, হ্যাঁ, সেটা বের করব, সেটার দিকটা বের করব, মানটাও বের করব। তো জিনিসটা ভালো করে দেখেন, এই চিত্রটা কি বোঝা যাচ্ছে? হ্যালো? ক্লাস খুবই ভালো যাচ্ছে না? বোঝা যাচ্ছে যেহেতু, ধরে নিব। কিছু কোয়েশ্চেন থাকলে অবশ্যই বলবেন। আর প্রয়োজনে হচ্ছে কালকে আমাকে 11:30টায় একজন ফোন দিয়ে আমাকে হচ্ছে ম্যাটেরিয়ালস এ ওরা 2-1 এ মানে উনি অ্যাকচুয়ালি একটা জিনিস বুঝে নাই। তো উনি বলতেছে উনি ক্যাম্পাসে আসবে আমার থেকে বুঝে নেওয়ার জন্য। তা আমি উনার এই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করতেছি। বাট তাই বলে 11:30টায় ফোন দিয়ে বলাটা একটু জিনিসটা দেখায়। তো আপনারা অবশ্য বলবেন আমাকে 8টা 10টা আগে ফোন দিয়ে বলবেন। না, না, আপনাদের কেউ না। ওই হচ্ছে যে গিয়ে অন্য গ্রুপের 2-1 এ। তো আমি কোনো কিছু মনে করি নাই। তবে উনার এফোর্টটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। হুম? তো আপনারা জিজ্ঞেস করবেন, জানার চেষ্টা করবেন, হ্যাঁ? এবং আমাকেও জানাবেন আপনারা যা জানেন। হুম? শুধু যে আমি জানাবো সেটা না, আপনাদের থেকেও জানার অনেক কিছু আছে। তো এখন দেখেন, এখানে আমি ডিএল হচ্ছে যে গিয়ে আহ, এতটুকু পরিমাণ ডিএল হলো যে গিয়ে যদি ধরে নিই, হ্যাঁ, আমাদের প্রথমে এই জিনিসটা, এই যে ফর্মুলাটা এটা আপনাদের বুঝতে হবে। একটা এমনে যেটা জেনারেল ফর্মুলা আছে, আমরা যদি সেটা লিখে নিই, আমরা পাবো ডিই সমান সমান ডি কিউ 4 পাই এপসাইলন নট আর কিউ আর ভেক্টর, এটা ভেক্টর রাশি। তো এখন দেখেন, এই রিংটা যদি, রিংটার উইডথটা খুবই ক্ষুদ্র, ঠিক আছে? মানে রিংটার, এটা যদি আমি চিন্তা করি, হ্যাঁ, এই আওয়াজ শুনে বুঝতেছেন না? হ্যাঁ, ঠিকই ধরছেন। এরকম হচ্ছে যে গিয়ে, যেটার উইডথটা হলো যে গিয়ে খুবই ক্ষুদ্র। তো এখানে চার্জটা জমা হয়ে আছে, হ্যাঁ? তো হচ্ছে যে গিয়ে এটা 1D মতো রিং, রিংটা 1D। আহ, তো এখন এটাকে আমি দেখতে পারি রো এল ডি এল। এখন ডিএল হচ্ছে যে এতটুকু পরিমাণ, এতটুকু পরিমাণ ডিএল। এখন দেখেন এই জিনিসটা ভালো করে বুঝার চেষ্টা করেন। তো এখন আমার কাছে এরকম রিং আছে। তো এরকম রিং,
সাপোজ ধরেন এটাই রিং, এটার উপরেই হচ্ছে যে গিয়ে চার্জ জমা হয়ে আছে, এটার উপরেই চার্জ জমা হয়ে আছে, ঠিক আছে? তাহলে দেখেন এটা হচ্ছে তার সেন্টার। তো সেন্টার থেকে এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, এতটুকু পর্যন্ত। এতটুকু পর্যন্ত হচ্ছে যে গিয়ে কি, ডিএল, এতটুকু পর্যন্ত। আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি। এতটুকু পর্যন্ত কি, ডিএল, ঠিক আছে? তো এখন দেখেন এটা, এটা যার কারণে হলো যে গিয়ে এখানে ডি ফাই মনে করেন অ্যাঙ্গেল, আমরা জানি কি এস ইকুয়ালস টু আর থিটা, ঠিক আছে? তাহলে যদি আমরা ডিএস ধরি, অর্থাৎ আর তো হচ্ছে যে গিয়ে রেডিয়াস, বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ? তো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে যে খুব ক্ষুদ্র হতে পারে এই পথগুলো ক্ষুদ্র হতে পারে আর অ্যাঙ্গেলটা ক্ষুদ্র হতে পারে, তখন ডিএস ডি কিউ ডি থিটা যদি ধরি, তাহলে আমরা ডিএস পরিমাণ কি পাবো, মানে এই লেন্থটা পাবো। তো এখন এখানে ডি, এই এই চিত্রের জন্য কি হবে, ডিএল। আর এখানে চিত্রের মধ্যে রেডিয়াসটা কত ধরছে, রেডিয়াস, এখানে রেডিয়াস হচ্ছে যে গিয়ে, রেডিয়াস ধরা হয়েছে বি, তাহলে ইকুয়ালস টু বি টি ফাই, ঠিক আছে? তাহলে এই লাইনটা বুঝতে পারছেন আপনারা? এখন বিএল এর জায়গায় আমি এখানে কি বসাতে পারি, এখানে রো এল বি ডি ফাই, ঠিক আছে? তা এখন এখানে আর ভেক্টরটা নির্ণয় করাটা দরকার। আর ভেক্টরটা দেখেন, এখানে এই পয়েন্টটা আমি কি ধরবো, এক্স ওয়াই জিরো। এক্স ওয়াই জিরো কেন, এক্স ওয়াই জিরো কেন? কারণ দেখেন রিংটা যত আমি পয়েন্টগুলো চেঞ্জ করতেছি, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেনের উপর আছে, এক্স ওয়াই সারফেসের উপর যখন থাকবে তখন তার হাইটটা হবে জিরো। হাইটটা জিরো মানে জেড এর ভ্যালুটা জিরো হবে, এবং এক্স ওয়াই কে এখানে ভেরিয়েবল হিসেবে যদি চিন্তা করেন, তাহলে এখানে প্রত্যেকটা পয়েন্টে এক্স ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, সেজন্য এটা ভেরিয়েবল বলে এক্স ওয়াই ধরছি। এবং এই পয়েন্টটা দেখেন, এই পয়েন্টটা জেড অ্যাক্সিস এর উপর আছে, যেটা সেন্টার দিয়ে গেছে জেড অ্যাক্সিসটা। তো তো এখন দেখেন এখানে পি এর মানটা 00h। তো এখান থেকে আমরা পাবো কি, 00h মাইনাস এক্স ওয়াই জিরো, এটার মান হবে কত, এটার মান হবে এক্স এক্স মাইনাস ওয়াই এ ওয়াই প্লাস এইচ এ জেড, ঠিক আছে? তো এটা হবে মানটা। তো দেখেন এরপরে কি হবে, এরপরে আর এর মানটা হবে মাইনাস এক্স এ এক্স মাইনাস ওয়াই এ ওয়াই প্লাস এইচ এ জেড। তাহলে এই আর এর মানটা হবে সবগুলোর স্কয়ার করলে এবং রুট করলে যা হয়, এটা কনসেপ্টটা ইন্টারের। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানে হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধের সমান, তাহলে এটা বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? আপনারা এখান থেকেই শিখে ফেলেন একেবারে, পরে শিখবেন এটা চিন্তা করিয়েন না, আপনারা এখানেই যা শিখে শিখে ফেলেন, টাইমটাকে ইউটিলাইজ করেন, বুঝতে পারছেন? এক্স এর, আচ্ছা, এখানে ডিরেকশনটা কোন দিকে দিচ্ছে দেখেন, সেটা ভালো করে দেখেন, এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে না, এই এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে ডিরেকশনটা দিচ্ছে, এই যে দেখেন আর এর ভেক্টরটা এইদিকে না। তাহলে এটা যদি মনে করেন এ ধরলেন, এটাকে যদি ধরেন বি ধরলেন, তাহলে ভেক্টর এ বি এর মানটা কি জানেন, এটা হচ্ছে যে কি, এটা অবস্থান বা অরিজিন ভেক্টরের মতোই, ও বি মাইনাস ও এ, এরকম হয়। আপনি যদি ত্রিভুজ সূত্র দেখেন, আপনারা এই জিনিসটা, আমি এটা আগের ক্লাসে বলছিলাম, তাও একবার ভালো করে একটু লক্ষ্য করেন। কে প্রশ্ন করছে, কে এই জিনিসটা, আপনার নামটা বলেন একটু।
আফ্রিদি, ও আচ্ছা আফ্রিদি। থ্যাংক ইউ আপনাকে প্রশ্নটা করার জন্য। দেখেন আপনারা একটু একটু দেখেন ভালো করে, এই জিনিসটা যাতে কোনো ডাউট না থাকে। মনে করেন আমার কাছে একটা পয়েন্ট এ আছে স্পেসের মধ্যে, স্পেসে যখন থাকবে তখন তিনটে ইনফরমেশন আমার জানা দরকার কোন একটা পয়েন্টে পৌঁছানোর জন্য। সেটা মনে করেন x1 y1 z1 ধরলেন, এক্স এ ধরে নিলাম যেহেতু এটা এ পয়েন্ট ধরলাম, এক্স এ এক্স বি ওয়াই বি জেড, সরি এক্স এ ওয়াই এ জেড এ। আরেকটা পয়েন্ট আমি যদি ধরি, সেটাও বি পয়েন্টটা ধরে নিলাম, সেটা এক্স বি ওয়াই বি জেড বি, ঠিক আছে? তাহলে এখন ভালো করে দেখেন এই জিনিসটা, অরিজিন থেকে ওই পয়েন্টে আমি যদি ভেক্টর নিই, তাহলে ও এ ভেক্টর কি হবে? ও এ ভেক্টর এক্স এ এ এক্স এর একক ভেক্টর প্লাস ওয়াই এ এ ওয়াই ভেক্টর প্লাস জেড এ এ জেড ভেক্টর। এগুলো জাস্ট মান নিলাম, ঠিক আছে? এখানে 1 2 3 এই আন্ডারলাইন করা, এখানে 1 2 3 4 5 6 যেটাই কোঅর্ডিনেট দেয় সেটাই বসবে। এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? আকৃতি বুঝতে পারছেন? হ্যাঁ, আপনাকে একটু অনুরোধ করব, আপনি একটু ইন্টারের অবশ্যই স্টুডেন্ট পড়ান হয়তোবা, আর ইন্টারের এই জিনিসটা কনসেপ্টটা আপনি জানবেন আশা করি, মানে ভেক্টরে একটু বা আপনি ফিজিক্সের ভেক্টরের জিনিসটা একটু উল্টায় উল্টায় দেখবেন, দেখবেন যে এরকম জিনিসটা পাবেন আশা করি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আমি জিনিসটা তো বুঝতে, এই জন্যই আপনাকে বলতেছিলাম এক্স বি এ এক্স প্লাস ওয়াই বি এ ওয়াই প্লাস জেড বি এ জেড। তাহলে দেখেন, এখন আমি যদি এ থেকে বি ভেক্টর যদি নির্ণয় করি, ঠিক আছে? এ থেকে আমি বি ভেক্টর নিচ্ছি, তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে কি ও এ প্লাস এ বি সমান সমান ও বি, আমি ও এ এ বি পথ পাড়ি দিয়ে যে বি বিন্দুতে আসছে, ও বি পথ পাড়ি দিয়ে একই বিন্দুতে আসতেছি। তাহলে আমি কি লিখতে পারি? এটা লিখতে পারি অবশ্যই যে ও এ প্লাস এ বি সমান সমান ও বি, এটা লিখতে পারি অবভিয়াসলি। এখন এ বি এর মানই তো আমি নির্ণয় করব, ঠিক আছে না? তো ও বি মাইনাস ও আই, এই বি যেটাতে আছে এখানে বসবে, আর এ শুরুতে থাকলে এটা পরে বসবে। এই কারণে দেখেন পয়েন্ট কোনটা পরে আছে, এই দিকটা এদিকে, তাহলে পয়েন্টটা এটা, এটা প্রথমে বসবে তারপরে এটা বসবে, সেজন্য এটা প্রথমে বসালাম এখানে এক্স এ ওয়াই এ জেড। ইন্টারের বইয়ে আই জে কে দিয়ে প্রকাশ করে, এখানে আই জে কে বসাবে ইন্টারে। কিন্তু যেটা সাদিকু বা আমাদের যে বই, সেখানে একক ভেক্টরকে ধরা হয়েছে এ এক্স ভেক্টর, যেটা ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু আই ভেক্টর ইন্টারের বইয়ে, মানে একক ভেক্টর মান এক কিন্তু দিকটা এক্স অ্যাক্সিসের দিকে, বুঝতে পারছেন? এটা ইউনিট ভেক্টর। তো এই জিনিসটা বুঝতে পারছেন যে এখন দেখেন এখানে জিরো থেকে মাইনাস এক্স বিয়োগ গেলে মাইনাস এক্স হয়, ঠিক আছে? জিরো থেকে মাইনাস ওয়াই বিয়োগ গেলে মাইনাস ওয়াই হয়, এবং এইচ থেকে জিরো বিয়োগ গেলে এইচ হয়। তাহলে তিনটা কোঅর্ডিনেট থেকে এটার সাথে এটা যাবে, ঠিক আছে? এটার সাথে যাবে কোনটা? এটা। এটার সাথে যাবে কোনটা? এটা। বুঝতে পারছেন? তো এই জন্য আমি এইভাবে লিখছি। তো আশা করি বুঝে গেছে। তো এরপরে দেখেন, এরপরে ডিই ফর্মুলাটা যদি লিখি, ডি কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন আর কিউ ডিভাইডেড বাই আর ভেক্টর, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমরা এখানে বসাই দিব রো এল বি ডি ফাই ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, আর এর মানটা কত পাইছি? আর এর মানটা পাবো আমরা
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হুম, কমেন্ট বক্সে দিবেন। এই জিনিসটাকে লেখা যায়, এই অংশটাকে লেখা যায় আপনার মাইনাস বি এ পি প্লাস এইচ এ জেড। এই অংশটা কি বুঝতে পারছেন? এটা আপনাকে আরেকবার বুঝাই বলি। এই যে পয়েন্টটা দেখতেছেন, এই পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে এদিকে আপনার বি দেখাচ্ছে, ঠিক আছে? বি এর দিকে আমি যদি একক ভেক্টর কিনি, এ পি নিলাম, একক ভেক্টর কি নিলাম, এ পি নিলাম, তাহলে বি এর মানটা হচ্ছে যে গিয়ে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, ভালো কথা। কিন্তু বি এর আমি যদি বি ভেক্টরটা, আপনারা এই জিনিসটা খুব ভালো করে বুঝেন একটু, ঠিক আছে? কেন আমি এই অংশটা লিখতেছি, আমাদেরকে জিনিসগুলো ভালো করে বুঝতে হবে, মুখস্থ করলে দুদিন পরে ভুলে যাবেন। এই দেখেন, আমি যদি এরকম করে নিই, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিই, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, একটা পয়েন্ট হচ্ছে যে গিয়ে আমি যদি নিই, এটা হচ্ছে যে গিয়ে কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই, এবং ও থেকে এর দূরত্ব হচ্ছে আর, ঠিক আছে? তাহলে জিনিসটা দেখেন, আচ্ছা, যেহেতু এখানে বি আছে, বি ধরি, এটা হচ্ছে যে বি ধরলাম, ঠিক আছে? তাহলে দেখেন, এটা লম্ব আঁকলাম এখান থেকে, এতটুকু পর্যন্ত হচ্ছে যে এক্স, এটা হলো যে গিয়ে ওয়াই। তাহলে ভেক্টরটা দেখেন, ও থেকে এক্স, আবার এখান থেকে এখানে, আর ও থেকে বি। তাহলে ত্রিভুজের সূত্র অনুসারে আপনারা এটা লিখতে পারবেন যে, যে ও বি মানে হলো যে গিয়ে ভেক্টর হচ্ছে যে কি এক্স এ এক্স প্লাস ওয়াই এ ওয়াই, এই জিনিসটা লিখতে পারবেন। বুঝতে পারছেন? এবং জটিল সংখ্যা এটাকে লেখে কিরকম করে, এক্স প্লাস আই ওয়াই, এভাবে লেখে জটিল সংখ্যা। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, বুঝতে পারছেন? ভেক্টর জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জিনিসটা, এখানে যেহেতু দেখতেছেন, সাথে ভবিষ্যতেও কিন্তু আমাদের যখন পাওয়ার সাবজেক্ট পাবে, আরো কিছু আছে, ভেক্টর ডায়াগ্রাম পাবে, আরো অনেক কিছু পাবে। তো আপনাদেরকে অনুরোধ করবো ভেক্টরের জিনিসটা আরো ভালো করে একটু ক্লিয়ার করতে জিনিসগুলো। যেমন আপনাদের বলবো একক ভেক্টর কি, অবস্থান ভেক্টর কি, তারপরে ভেক্টরের ত্রিভুজ সূত্র, ভেক্টরের লব্ধি সূত্র, এই জিনিসগুলো আমরা ভালো করে পড়ে নিবেন। এবং এই কারণে এখানে এক্স এক্স প্লাস ওয়াই এ ওয়াই মাইনাসটা কমন নিলে আপনারা বি এ পি লিখতে পারেন। এ পি হচ্ছে যে বি এর দিকে একক ভেক্টর, বি এর দিকে একক ভেক্টর, ঠিক আছে? তো একক ভেক্টর ইনটু এর যে মোট দূরত্ব বি দিয়ে গুণ। তো এখন এর মানটা হবে কত, রুট ওভার বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আপনারা কনসেপ্টটা ভালো করে যদি শুনেন, মনে রাখেন, প্রশ্ন করেন, আজীবন মনে থাকবে আমার আশা জিনিসগুলো। পরে আপনারা অন্যদেরকেও বুঝাতে পারবেন জিনিসগুলো, গ্রুপ স্টাডি করতে পারবেন। তাহলে দেখেন, বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার 3/2। আমি জানি এর মধ্যে অনেকে হয়তো ঘুমাই গেছে বা ভিডিও অন করে আহ, হচ্ছে যে গিয়ে কেউ হয়তো শুনতেছে, রেকর্ডটা দেখে নিবো আর কি, প্রবলেম নাই। তবে আমার কথা হচ্ছে যে গিয়ে ক্লাসে অন্তত 3 থেকে 5 জনকে রেসপন্স করতে হবে। আমি ওদের আইডি নাম্বার গুলো আমি লিখে নিচ্ছি এবং নামগুলো লিখে নিচ্ছি। তো দেখেন ভালো করে। তো হুম, এখন আমি 3 জনকে পাইছি, মেহেদি ইফতেখার, আর হচ্ছে
ইফতেহার মনে হয়, ইফতেহার আর আফ্রিদি, তিনজনকে পাইছি। ইফতেখার, হ্যাঁ। ইফতেখার, হ্যাঁ, হ্যাঁ, সরি। এখন ওনার হচ্ছে 2231। তো এখন দেখেন এটাকে আমি ইন্টিগ্রেশন করব এখন দেখেন। ডিই ইন্টিগ্রেশন করব, এটাও ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন হচ্ছে যে ডি5, তো ডি5 এর জন্য আমরা দেখেন এখানে যে কোন কম্পোনেন্ট থাকবে আর কোন কম্পোনেন্ট ক্যান্সেল আউট হবে, এই জিনিসটা একটু বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে যে দেখেন, এইটা যদি নেন এখানে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা হচ্ছে যে এখানে ডিই দেখতেছেন, এখানেও ডিই দেখতেছেন, দুটার মানটা একই, দিকটা অপোজিট। যার কারণে দেখেন এই অংশটা একটা উপাংশ, এই অংশটা একটা উপাংশ পাবেন, আর এই অংশটা একটা উপাংশ পাবেন। তাহলে বুঝাই যাচ্ছে শুধু জেড কম্পোনেন্ট থাকবে, বাকিগুলো ক্যান্সেল হয়ে যাবে। বুঝতে পারছেন? জেড কম্পোনেন্ট থাকবে, এক্স ওয়াই ডিরেকশনে যে কম্পোনেন্ট থাকবে সেটা একে অপরকে কি করবে, ক্যান্সেল আউট করবে, দুটা ভেক্টর। ঠিক আছে? সেজন্য আমরা বলতে পারি কি, এখানে হচ্ছে যে গিয়ে জেড কম্পোনেন্ট থাকবে, এই কম্পোনেন্টটা কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আলটিমেটলি থাকে কি, ইন্টিগ্রেশন করব আমরা ফাইকে, ফাই এর মানটা আমরা জিরো থেকে হচ্ছে যে একটা সার্কেলের হচ্ছে যে গিয়ে, আমরা যদি একটা সার্কেলের পুরো কোণটা দেখেন, অ্যাঙ্গেল 2 পাই পর্যন্ত, জিরো থেকে 2 পাই। তো এটার ইন্টিগ্রেশনটা খুবই ইজি। হ্যাঁ, তো BH d5 4 পাই এপসাইলন নট বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার 3/2। এখন d5 এর জায়গায় জাস্ট এই জিনিসগুলো সবগুলো কনস্ট্যান্ট হওয়ার কারণে এখানে কনস্ট্যান্ট হওয়ার কারণে শুধুমাত্র ইন্টিগ্রেশন কিসে হবে এটা একটু খেয়াল করেন, রো এল ভি এইচ 4 পাই এপসাইলন হচ্ছে যে বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার 3/2 সবগুলো কনস্ট্যান্ট, শুধুমাত্র ডি ফাইটা কে ইন্টিগ্রেশন করব 0 থেকে 2 পাই পর্যন্ত। তাই জন্য এখানে আমার আসবে কত, এই অংশটার জায়গায় এটা ইন্টিগ্রেশন করার পর আসবে 2 পাই, 2 পাই, 2 পাই, তাহলে 2 পাই, এটা কাটাকাটি গিয়ে এখানে শুধু থাকবে কত, 2। আলটিমেটলি আনসারটা হবে কত, ই এর মান হবে এই অংশটা, এই অংশটা আমি পেয়ে যাব। হুম, বলেন। আচ্ছা, ঠিক আছে, এ পর্যন্তই থাকুক। এবং হচ্ছে যে গিয়ে আমাদের ভিডিওটা শেয়ার করে দিব। আমি তো বলছি এই ক্লাস হচ্ছে যে গিয়ে আপনার এই রেজাল্টটা পাইছি। এই ক্লাস এবং পরের ক্লাসের উপস্থিতি সিআর আমার সাথে যোগাযোগ করবেন। সিটিটা আপনাদের, হ্যাঁ, কে বলতেছেন? আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাকে। আপনি কি ইফতেখার বলছেন? আচ্ছা, কে বলছেন আপনি? আচ্ছা, আচ্ছা, তাহসিনের রোল নাম্বারটা কত বলেন? 1132। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাকে রেসপন্স করার জন্য। তাহলে আজকে এতটুকুই থাকি, হ্যাঁ, তাহলে আজকে এতটুকুই, আপনারা লিভ নিতে পারেন। থ্যাংক ইউ। হ্যাঁ, ইফতেখার, বলেন আপনি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। spherical coordinate system এর জন্য। এজন্যই আমরা 0 থেকে 2 পাই ধরছি। ঠিক আছে? থিটার মানটা spherical coordinate এ থিটার মানটা কি হবে? থিটা যেহেতু অ্যাঙ্গেলের লিমিটটা কত থেকে কত? যেহেতু এটা সার্কেল, বুঝতে পারছেন? রিং, সার্কেল। একটা সার্কেলে আমি লিমিট যদি মনে করেন 0 থেকে শুরু করি থিটার মানটা, ঠিক আছে? তার মানটা 0 থেকে শুরু করে পুরোটা ঘুরে আবার ওই পয়েন্টে আসতে আমাদের 2 পাই পরিমাণ কি করতে হবে? ঘুরতে হবে। সেজন্য 0 থেকে 2 পাই। হ্যাঁ? পুরো রিংটা যদি আমি ঠিক আছে। থ্যাংক ইউ। তাহলে আজকে ক্লাসে লিভ নেন আপনারা সবাই। ওকে। আমি রোল নাম্বার গুলো, অ্যাটেন্ডেন্স গুলো কপি করতেছি। ওকে। থ্যাংক ইউ।